কোনোভাবে আপনাকে আর জেলে যেতে দিব না, কোনো কিছু নিলামে উঠতে দিব না বাবা। দরকার নেই আমাদের পুরনো কোনো ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টদের সাথে আমরা ছোট ছোট অর্ডার নিয়ে আবার শুরু করবো বাবা। যেভাবেই হোক বাবা, আপনার ঋণ আমরা শোধ করবো। তোর মনে পড়ছে না কেন? ড্রয়ারে তো রেখেছিলাম। কি হবে এখন আমার? হায় হায়, তো সর্বনাশ হয়ে গেল বাবা। আমার ঘর থেকে টাকা চুরি হয়ে গেছে আর আমি কথাও বাড়াতে পারবো না? আমি থানায় যাব, থানায় গিয়ে কমপ্লেন করব। চুরি করে কেউ পার পাবে না, সে যেই হোক না কেন। বাবাকে কোনোদিন এভাবে দেখতে হবে সেটা আমি কল্পনা করিনি ভাইয়া। ভুলটা তো আমাদেরই ইরফান। আমরা বড় হয়েছি অথচ দায়িত্ব নেইনি এতদিন। বাবার উপর ভর করে চলেছে এতদিন আমরা। এখন আমরা কি করব ভাইয়া? 5 কোটি টাকাকে আমার কোনোদিন এত বড় টাকা মনে হয়নি, কিন্তু এখন এটাকে মনে হচ্ছে একটা পৃথিবীর সমান ওজন। অফিসে একটা আর্জেন্ট মিটিং কল করতো। কেন? আই মিন কি বিষয়? সব সময় বড় বড় কোম্পানির সাথে কাজ করে আমাদের কোম্পানির অভ্যস্ত হয়ে গেছে। সবাইকে নিয়ে বসতে হবে। আমি আগে যেটা বলেছিলাম সেটাই করবে এখন। কি করবে? ছোট ছোট অর্ডার নিতে হবে এখন। এই ধর 5-7টা 1 কোটি টাকার প্রজেক্ট হলেই হবে আপাতত আমাদের। কিন্তু এখানে 2টা প্রবলেম আছে ভাইয়া। ফার্স্ট প্রবলেম, আমাদের হাতে সময় অনেক কম, 2 সপ্তাহের কম সময়। আর সেকেন্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো অর্ডার করলেও অ্যাডভান্সে ফুল পেমেন্ট কখনো করে না। ইনফ্যাক্ট 50% পেমেন্টও করে না, তাদের সামর্থ্যই থাকে না। সেই জন্য আমাদেরকে 1 কোটি টাকার 5-7টা ছোট ছোট অর্ডারের বদলে এর 3 গুণ টার্গেট করতে হবে। এটা তো আমার মাথায় আসেনি। তার মানে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ আসলে কাজটা না। আমাদেরকে এমন কিছু করতে হবে যেন অনেকগুলো কোম্পানি আমাদের সাথে কোলাবোরেশনে আসে। এটা প্রজেক্ট ফেয়ার আয়োজন করলে কেমন হয় ভাইয়া? প্রজেক্ট ফেয়ার? হ্যাঁ, দেশের ছোট বড় সব কোম্পানির চেয়ারম্যানদেরকে ইনভাইট করবো আমরা। একটা গেট টুগেদারের আয়োজন করে তাদেরকে যদি বেশি পার্সেন্টেজ অফার করে কাজ পাওয়া যায় তাহলে কিন্তু ব্রিলিয়েন্ট আইডিয়া। অফিসে চল, তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। লাঞ্চের পর একটা মিটিং কল করে দিবি, কি বলিস? যত যাই হয়ে যাক ভাইয়া, বাবার মাথা কিছুতে আমরা নত হতে দেবো না। পারবো না ভাইয়া আমরা? অবশ্যই পারবো। চল চল। কি হয়েছে? আমাকে হঠাৎ করে ডাকলে কেন? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে পল্লব, আমার সব শেষ হয়ে গেছে। বেশি দেখো, আমি না তোমার ফোন পে কাজ ফেলে রেখে এসেছি, আমাকে আবার যেতে হবে। তাড়াতাড়ি বলো কি হয়েছে। বাবার দেওয়ার টাকাটা চুরি হয়ে গেছে। মানে কি? মানে কিভাবে, কি হয়েছে? কি হয়েছে, কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না পল্লব। শুধু জানি যে স্বপ্ন নিয়ে আমি সবকিছু শুরু করতে চেয়েছিলাম তা ভেঙে চলে গেছে। আচ্ছা, কেউ কি বাসায় এসেছিল? না, বাসায় মিতু ভাবি একা ছিল। আমার আর বুঝতে বাকি নেই, টাকাটা উনিই সরিয়েছে। মিতু ভাবি? সে না হলে আর কে? তার ঘরে গিয়ে টাকাটা ভালোভাবে খুঁজলেই পাওয়া যাবে। আমি নিশ্চিত সে আগেও খারাপ ছিল, এখনো খারাপ আছে, শুধু এখন একটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে। কিন্তু সত্যি যদি, মানে উনি... বললাম তো, তার ঘরে গিয়ে সার্চ করলেই টাকাটা বেরিয়ে আসবে। অবশ্য ওনার মতো চালাক মেয়ের অপরাধের কোনো প্রমাণ রাখার কথা না। টাকাটা অন্য কোথাও সরিয়েও দিতে পারে। কিন্তু মিতু ভাবির মতো মেয়ের কাছে তো 3 লাখ টাকা মানে 3000 টাকার সমান। এত অল্প টাকায় তো তার লোভ হওয়ার কথা না। তুমিও তোমার বাবার মতো বোকা বোকা কথা বলছো। আরে বিপদে পড়ে থাকার জায়গা না পেয়ে আমাদের এখানে উঠেছে, টাকার অভাব না থাকলে উঠতো আমাদের এখানে?
আমি 100% শিওর টাকাটা উনিই নিয়েছে। আমি এখন ওনার ঘর সার্চ করব, তারপর ওনাকে জেরা করব। টাকাটা আমি খুঁজে বের করবই পল্লব। আমি আমার স্বপ্নকে এভাবে পানিতে ফেলে দিতে দেব না। আচ্ছা, বাবা জানে সব? সবাই সব জানে। বাবার তো দয়ার শরীর, সে কাউকে সাজা দিতে পারে না, চায়ও না। এখন তুমি বলো, ওনার ব্যাগ সার্চ করবে নাকি ওনাকে জেরা করবে নাকি ওনাকে থানায় নিয়ে যাবে? আরে থামো তো একটু, এত অল্পতেই থানা পুলিশ করা ঠিক হবে না, একটু বুঝে শুনে সামলাতে হবে। সব থেকে ভালো হয় বাবা যদি নিজে থেকে কোনো একটা ডিসিশন নেয়। সামলাও তুমি, ডিসিশনের অপেক্ষা করো। আমি কিন্তু আর কোনো অপেক্ষা করতে পারবো না। এক একটা মিনিট এখন দামি। যত সময় যাবে টাকাটা ফিরে পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। মিথি, একটু ঠান্ডা হও, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আচ্ছা, তুমি সব জায়গায় দেখেছিলে, তোমার টাকাটা আর কোথাও নেই তো? না না, সব জায়গায় দেখেছি, কোথাও টাকাটাও নেই। কিন্তু এরকম একটা জায়গা থেকে কেউ টাকাটা কিভাবে নিবে? মানে বাইরে থেকে দেখে বোঝার তো কোনো উপায় নেই যে টাকাটা ড্রয়ারের মধ্যে ছিল। ড্রয়ারের মধ্যে? আরে আলমারির ড্রয়ারেই তো রেখেছিলাম টাকাটা, তাড়াহুড়া করে। তুমি ওই আলমারির ভিতরে রেখে গেলে জায়গাটা আমার কাছে একদমই সেফ মনে হয়নি। তারপরে আবার এসে ড্রয়ারে রেখে গেলাম। এখন তো দেখছি কোনো জায়গায় সেফ না বাড়ির। তুমি রেখেছিলে আলমারির ড্রয়ারে? হ্যাঁ। আলমারির ড্রয়ারে? আরে হ্যাঁ, আলমারির ড্রয়ারে। একটা কথা আর কতবার বলবো? যা, একটা ভুল হয়ে গেছে পল্লব। তুমি আলমারির ড্রয়ার দেখোনি? এই তো সব টাকা, সব ঠিকঠাক আছে। তুমি একটু খেয়াল করবে না? আমি কিভাবে জানবো তুমি টাকাটা ওখানে রেখেছো? আমি তো ভাবলাম তোমার এই খামখেয়ালিপনার কারণে আমাদের সবার নাক কাটা যেত। কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম, বুঝতে পারছো? আমার সত্যি খুব খারাপ লাগছে। সেটা আমাকে না বলে যাকে কষ্ট দিয়েছো তাকে গিয়ে বলো। আমি কাজে আছি। আর মিথি, একটু সেন্সিবল হও। এই হঠাৎ মাথা গরম না করে না, একটু ঠান্ডা মাথায় ভাবতে শেখো প্লিজ। আমি যাচ্ছি। আর হ্যাঁ, আমি বাবাকে বলছি যেন ওটার চিন্তা না করে। হ্যাঁ, কি এটা? লেবু পানি। আমি কি তোমাকে আনতে বলেছি? আপনার এই বাসায় ঢুকতে দেখাই আমার কাছে মনে হয়েছে আপনি অনেক টায়ার্ড, তাই আপনার জন্য লেবু পানি করে আনছি। শিউলি, আমি তোমাকে কতবার বলেছি আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। কেউ করে দিলে আমার ভালো লাগে না। আমি জানি সেটা। এখন খায়ালন তো, খান। খাইলেই দেখবেন শরীরটা চাঙ্গা হয়ে গেছে। টক বেশি হয়েছে? না, খেতে ভালো হয়েছে। মাথাটা হঠাৎ চিনচিন করে উঠলো। রোদে রোদে ঘুরলে তো এমন হইবই, তার উপর আবার মাথায় ব্যথা পাইছেন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি কেমনে এইসব জিনিস ভুইলা যান? নিজের মাথায় ব্যথা পাইলেও এইসব জিনিস মানুষ ভুইলা যায়? আজব মানুষ আপনি। ডাক্তারের কাছে যে গেছিলেন, কান দিয়া রক্ত পড়ার কথা কইছিলেন, নাকি সেইটাও শরবত বানায় খায় ফেলছেন? ইয়ে না, বলেছি। শরবতটা খান। ডাক্তার কি কইলো শুই না? আমি কলটা একটু রিসিভ করি। হ্যাঁ, আমি যাই, অনেক কাজ পড়ে রয়েছে। আপনি কথাটা শেষ করে একটু জিরান। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। গেট রেডি পারমিতা। সত্যজিৎ পরশু সকালে ফ্লাইটে ঢাকায় আসছে। ওকে অ্যারেস্ট করার সব ব্যবস্থা হয়ে গেছে। আমি সব প্ল্যান করে ফেলেছি। আর এদিকে অ্যারেস্ট ওয়ারেন্টও রেডি হয়ে গেছে।
দারুণ, আপনাকে অনেক ধন্যবাদ নীলা। আমি তো ভাবতেই পারছি না এটা সত্যি হতে যাচ্ছে। লড়াই তো সবে শুরু পারমিতা। সত্যজিৎকে উচিত জবাব দেবার পারফেক্ট সময় চলে এসেছে। তোমাদের চুরি করা পুরস্কার সব ক্রেডিট নিজের করে নেওয়ার সময় এসে গেছে। কিন্তু তার আগে সত্যজিতের অপরাধের আরো প্রমাণ জোগাড় করতে হবে। হ্যাঁ জানি, আমার টিমের সবাই এ বিষয়ে সাহায্য করবে। শুধু তাই না, সাংবাদিকরা এই বিষয়ে বিভিন্ন নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে চাউর হবে। কেউ সত্যজিৎকে ভিলেন বানাবে, কেউ বা তোমাদের পার্সোনাল ম্যাটারগুলো সামনে নিয়ে আসবে। অনেক কিছু নিয়ে ট্রলও হতে পারে। তার উপর সত্যজিৎ বিদেশি, তার দেশেও কিন্তু এসব নিয়ে নানা গসিপ চলবে। উপর মহল থেকে কেস তুলে নেয়ার চাপও আসতে পারে। পারবে তো এসব সামলাতে? এটাও কিন্তু কম বড় যুদ্ধ নয়। পারতে তো আমাকে হবেই নীলা, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আর ওইসব মানুষগুলোর জন্য যারা কোনো না কোনোভাবে তাদের প্রতিভার মূল্যায়ন পায়নি। তাদের সবার জন্য আমাকে জিততে হবে। পারফেক্ট। বেস্ট অফ লাক পারমিতা। শক্ত হও পারমিতা, তোমাকে সুস্থ থাকতে হবে। অন্তত এই লড়াইটা শেষ না হওয়া পর্যন্ত তোমার ভেঙে পড়া যাবে না। ভেতরে আসেন আঙ্কেল। আমি একটা ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি যেহেতু এ বাড়িতে আছো, এখন তোমার দায়িত্ব আমার উপরই বর্তায়। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আমি জানি আপনি কেন এসেছেন আর কি বলতে এসেছেন। তুমি জানো? আপনি মনে করছেন মিথিলার টাকাটা আমি চুরি করেছি, আর মিথিলাও আমাকে চোর ভাবছে। আপনি নিশ্চয়ই জেরা করতে এসেছেন আমার কাছে, আমার জিনিসপত্র সার্চ করতে এসেছেন। আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না আঙ্কেল, সোজা পুলিশ ডেকে জেলে পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। এভাবে কেন কথা বলছো? আমি জানি আমার অতীতের সব ঘটনা জানলে যে কেউই মনে করবে আমি মিথিলার টাকা চুরি করেছি। আসলে মানুষের অতীতই ঠিক করে দেয় তার বর্তমান আর ভবিষ্যৎ। খারাপ কাজ করে আসা মানুষগুলো চিরদিন সবার কাছে খারাপই থাকে, কিন্তু সত্যিটা হলো তুমি টাকাটা নাওনি, সেটা আমি জানি। আপনি সত্যিই জানেন? মানুষ চিনতে আমার কখনো ভুল হয় না। বয়স তো আর কম হলো না, কিন্তু তুমি অপরাধী না হয়েও অপরাধীর মতো ভয় পাচ্ছ কেন? এ জীবনে কম মানুষকে তো আর বিপদে ফেলিনি আমি। এ জীবনে এত অপরাধ করেছি, এত দোষ করে নিজের দোষ অন্যর উপর চাপিয়েছি, যে এখন ভালো তো দূরের কথা, ভাবতেও আমার ভয় লাগে। যদি ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি? আমার কপালটাই এমন যে আমি এই বাড়িতে এখন আছি, এখনই মিথিলার টাকাটা হারালো। আর আমি যদি এই বাড়ি থেকে এখন চলে যাই, তাহলে সবাই নিশ্চিত হয়ে যাবে যে টাকাটা আমিই নিয়েছি। সেজন্য আমি চলেও যেতে পারছি না। জানি না আমি পারমিতাকে কিভাবে মুখ দেখাবো,
বেচারি কত বিশ্বাস করে ভরসা করে আমাকে এই বাড়িতে জায়গা করে দিয়েছিল। অস্থির হয়েও না তো। শোনো, টাকাটা পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, পল্লব টাকাটা আলমারির ড্রয়ারে রেখেছিল, মিথিলা সেটা জানতো না। এই ভুল বোঝাবুঝির কারণেই এত বড় একটা কাণ্ড। যাক, এতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসছিল। আমাকে তাহলে আর কেউ সন্দেহ করবে না। তোমাকে আগেও কেউ সন্দেহ করেনি মা। নিজেকে নিয়ে এত হীনমন্যতায় থেকো না তো। তুমি যখন ভেবেছো যে তুমি ভালো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে থেকেই তুমি ভালো। আমি তাহলে আজকে যাই আঙ্কেল, প্লিজ আমাকে আটকাবেন না। আসলে আমি নিজের কাছে নিজেই অনেক ছোট হয়ে যাচ্ছি। আসলে কোনো সংসারে, কোনো ফ্যামিলিতে আমি থাকার যোগ্য নই। সম্পর্ক কি আমি জানি না, ভালোবাসা, মায়া, স্নেহ, শ্রদ্ধা কোনো কিছুই আমি জানি না। আমি শুধু জানি অন্যকে কিভাবে ছোট করতে হয়, অন্যকে কিভাবে ক্ষতি করতে হয়। শোনো মা, শোনো, ভালো মন্দ সবই থাকে মানুষের মধ্যে। তুমি ঠিক যখন থেকে তোমার ভেতরের মন্দটাকে মেরে ফেলতে পেরেছো, তখন থেকে তুমি ভালো। এভাবে নিজেকে শাস্তি দিও না তোমা। আর বারবার চলে যাবো করো না। আমি আর এখানে থাকতে চাই না আঙ্কেল। পারমিতাকে আমি বুঝিয়ে বলবো। আপনার প্রতি, এই বাড়ির সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। মিতু, মিতু আমার কথাটা শোনো। মিতু, ভাবি, খুব বড় একটা অ্যাওয়ার্ড জিতেছেন আপনি। সেটার একটা ইন্টারভিউ না নিয়ে তো আমি ছাড়বই না আপনাকে। সারা দেশকে, দুনিয়াকে আপনার অ্যাচিভমেন্ট জানাতে হবে না? আপনার যে লোক আসার কথা ছিল তারা এখন আসে। কি বলেন? আমার দুই বন্ধু তো ওখানেই আছে। এখানেই আছে? এত অল্প সময়ের নোটিসে আপনার প্রজেক্ট ফেয়ারে থাকতে পারবো না, কিন্তু আপনাদের সাথে একটা। কি রে, থামলি কেন? পর আরে মাত্রই তো পুলিশ ধরলো, বেটাকে 8-10 দিন জেল থাকতে দাও না। জেলের ভাত না খেলে কি হয়? আমাদের সাথে যে অন্যায়টা করেছে। এত সময় যে আমার হাতে নেই সৌরভ।